দর্শক আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনের প্রধান সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক কাল। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা বেড়ে 150। বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক নয়, জঙ্গিবাদী কাজ। 14 দলের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। জামায়াত শিবির নিষিদ্ধে একমত 14 দল, বাস্তবায়ন করবে সরকার, জানালেন কাদের। আন্দোলন দমাতে সরাসরি গুলির বিরুদ্ধে হাইকোর্টে রিট। ডিবির হেফাজত নিয়ে তীব্র ক্ষোভ। ব্লক রেইডে 12 দিনে সারা দেশে গ্রেফতার প্রায় 10,000। আদালত পাড়ায় বাড়ছে স্বজনদের ভিড়। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে আজকে আপনাদের সাথে আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, এবং রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। দাদা কেমন আছেন? আছি। সোহরাব ভাই, সবাই যেমন আছি। এই প্রশ্নটা করার একটা প্রেক্ষাপট আমি বলি। অনেকেই পরিচিত অপরিচিত সোশ্যাল মিডিয়া এখন কিছুটা খুলেছে, তো বলছেন যে ভালো নাই। মুগ্ধ ছেলেটার পানি লাগবে, পানি এই আওয়াজ কানে বাজে, ট্যাঙ্কের সাইরেন কানে বাজে, অ্যাম্বুলেন্সের সাইরেন কানে বাজে, একটা অস্বস্তিকর। আজকে সমকালের পাতায় আহাদ 4 বছর বয়স, চোখে গুলি লেগে চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে যায়। রিয়া 6 বছর বয়স, ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে। আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ 10 বছরের হোসাইন। সামির, তার বয়স হচ্ছে 11 বছর, জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি লাগে। মোবারক, তার বয়স হচ্ছে 13 বছর, মিছিল দেখতে গিয়ে গুলি লাগে। তাহমিদ, তার বয়স হচ্ছে 14, লাশে ছিল গভীর ক্ষত, তাতেও গুলি ছিল। এই সব মিলে মানে বলতে চান যে আমরা ভালো নাই, মানে অস্বস্তি, এক ধরনের ঘুম হয় না, অনেকেই বলেন। সেই কারণেই জিজ্ঞেস করা কেমন আছেন। না, সঞ্চালক যখন জিজ্ঞেস করে যে কেমন আছেন, আর দেশের পরিস্থিতি যখন এরকম থাকে, দেশ ধ্বংস করার যে প্রক্রিয়া সেটা চোখের সামনে যখন দেখছি, তো স্বাভাবিক কারণে বুঝেই নিতে হয় যে আপনি কি কারণে প্রশ্ন করেছেন। এই জন্য উত্তরটা এইভাবেই দিয়েছি, সবাই যেমন আছে। আপনারা কবি, সাহিত্যিক মানুষ, লেখক মানুষ, দুজনের সাথেই মিল হচ্ছে আজকে আমাদের দুইজন গেস্টই কবি, সাহিত্যিক, সাংবাদিক, এবং দুইজনের এই কারণে আরও জিজ্ঞেস করা। আপনারা যেহেতু সাহিত্যিক মানুষ, আপনাদের খারাপ লাগাটা আরও প্রকটভাবে প্রকাশিত হয় লেখার মাধ্যমে, বলার মাধ্যমে। এইবার সোহরাব ভাইয়ের কাছ থেকে শুনে একটাই কথা বলবো, বাংলাদেশ ভালো নেই। তো বাংলাদেশ ভালো না থাকলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমিও ভালো নেই। তো ভালো থাকা উচিত ছিল রাষ্ট্রের, বা রাষ্ট্রের পক্ষে যারা অভিভাবক, সরকার, তাদের দায়িত্ব ছিল একটি শান্তিপূর্ণ, সহনশীল পরিবেশ তৈরি করা, রক্ষা করা, জনগণের জানমালের একটি অরাজনৈতিক আন্দোলন। একেবারেই কোটা সংস্কার, শিক্ষার্থীদের আন্দোলন, সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তি করেই আন্দোলনটা গড়ে উঠেছে। এটি এরকম সহিংস হয়ে গেল, 200-র বেশি মানুষ মারা গেল। সরকার হিসেবেই বলেছে 150, 10,000-এর বেশি গ্রেপ্তার, কয়েক হাজার আহত, এবং গুলিবিদ্ধ হয়ে যখন আহত। স্যার ভাই, আমরা এই জায়গাটায় আসবো, আমার সুনির্দিষ্ট প্রশ্নও আছে। তার আগে আজকের দিনের কিছু ডেভেলপমেন্ট আছে। আজকেও বিভিন্ন জায়গায় ঢাকার পরিস্থিতি অনেক জায়গায় থমথমে ছিল, একেবারে অস্বাভাবিক ছিল যে তা না, কিন্তু বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশদের সতর্ক পাহারা, আইন শৃঙ্খলা বাহিনী পরিষ্কারভাবে সতর্ক পাহারায় ছিল, এবং বিভিন্ন জায়গায় ছাত্ররা আজকেও নেমেছিলেন। একটি রিপোর্ট রয়েছে, আমরা একটু দেখে আসতে চাই। রাজধানীর ইসিবি চত্বরে শিক্ষার্থীরা জড়ো হলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ার শেল নিক্ষেপ ও ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। এখান থেকে আটক করা হয় অন্তত 18 জনকে। তাদের কয়েকজন অভিভাবক জানান, সন্তানরা কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিলেন।
আগে রাতে ডিবি অফিস থেকে ৬ সমন্বয়কের কোটা আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেয় অন্য কয়েকজন সমন্বয়ক। সে অনুযায়ী সকাল ১১টার পর সায়েন্স ল্যাব এলাকায় নামেন শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় অন্তত ১২ জনকে। সে সময় সায়েন্স ল্যাব এলাকায় মহড়া দিতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। মিরপুর ১০ নম্বর মোড়ে আগে থেকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ছিল না বড় কোনো উত্তেজনা। তবে দুপুর ১২টার দিকে ওই এলাকা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন কিছু রাজনৈতিক কর্মী। ২ জনকে ছেড়ে দেয়া হলেও আটক করা হয় ৯ জনকে। খবর দাও না ভাই আমাদের ফোন চেক করা হচ্ছে। আমাদের মিরপুর, আমি বিউবিটিতে পড়ালেখা করি, বিউবিটিতে পড়ালেখা করি আমি। আমাদের এই জায়গায় ফোন হ্যারাস করা হচ্ছে। আমরা হচ্ছে যে ওইখানে দাঁড়ায় ছিলাম, ওই আমরা শুধু দাঁড়ায় এরকম দেখতেছি, এরকম দাঁড়ায় ছিলাম আমরা। আমাদেরকে আটকা ধরে নিয়ে আসছে, বলে চলো তোমাদেরকে ধরে নিয়ে এই যে এই দুইটা ভাইয়া নিয়ে আসছে, বলে চলো। ও নিজে আন্দোলনের জন্য আসছে, স্বীকারও করছে। তো আমাদের সাধারণ স্টুডেন্ট তো আমরা। এদিন শান্ত ছিল রামপুরা বাড্ডা এলাকা। তবে রাস্তা থেকে আটক করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে। এদিকে চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। এ সময় টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আহত হন সাংবাদিক, পুলিশ সহ বেশ কয়েকজন। আমাদের ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমার ভাইয়ের অপরাধ কি? আমরা তো ভাঙাচোরা করছি না, আমরা তো জ্বালাও পোড়াও করছি না। শিক্ষার্থী নিহতের বিচার সহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ৩ শিক্ষক। সে সময় বাকবিতণ্ড হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। একই দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। আজকের আন্দোলনে আজকে যে কয়টা জায়গায় দেখেছি আমরা, এখানে একটা জিনিস শান্তিপূর্ণ ছিল, যেটা আগে মানে একটু ব্যতিক্রম এই কয়েকদিনের মধ্যে, যেটা আগে শিক্ষামন্ত্রী নিজেও পরিষ্কার করে বলেছিলেন যে ছাত্ররা যদি আন্দোলন করে সেই আন্দোলনে পুলিশ বাধা দিবে না যদি সেটা শান্তিপূর্ণ হয়। এবং আজকে অনেক জায়গায় সেটা দেখলাম। ঢাকায় কিন্তু ওইভাবে সহিংসতা আমরা দেখি নাই, কয়েকটা জায়গায় দেখলাম। তবে আজকে আরেকটা জিনিস দেখলাম, যেই ছাত্ররা আন্দোলনের জন্য আসছে অথবা কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে ধরে নিয়ে আসছে রাজনৈতিক কর্মীরা। এইটা আসলে কিভাবে দেখেন? দাদা, আপনাকে দিয়ে শুরু করি। এখানে তো সৌরভ ভাই উপস্থিত আছে, আমি তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাই না। ওই যে সুকুমার রায়ের একটা কবিতার লাইন আছে না, মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে বকিস নেই আর খবরদার। আমি এই প্রশ্ন কিন্তু অনবরত করে যাচ্ছি গত আমি বলি এটাকে জুলাই ট্র্যাজেডি। এই জুলাই মাসের প্রথম থেকে করে আসছি যে আন্দোলনটা কী নিয়ে। আমি তো প্রশ্নের উত্তর খুঁজে পাইনি। কি কি প্রশ্ন মাথায় করে? ওই একটাই প্রশ্ন আমি পড়ি যে আন্দোলনটা কী নিয়ে। সৌরভ ভাই তো উত্তর দেবেন না। আন্দোলনটা কী নিয়ে? 2018 সালে যে পরিপত্রটা হয়েছিল সেই পরিপত্রে কোটা নাই দেশে। 4-5 জন কিংবা যে কয়জন হোক না কেন মুক্তিযুদ্ধের সন্তানরা তারা যে উচ্চ আদালতে যে তারা বলল যে তারা এর বিরুদ্ধে আপিল করবে, আপিল করলো, একটা রায় আসলো জুন মাসের 5 তারিখে। সরকারও তো যেহেতু সরকারের বিরুদ্ধে রায়, কেন পরিপত্র তো সরকারেরই নির্বাহী আদেশে, তার বিরুদ্ধে যখন রায় তো সরকার সে আপিল করলো, সেটা স্থগিত হয়ে গেল। অর্থাৎ পরিপত্রতে বহাল, মানে কোটা নাই। জি, তাহলে কেন এই সংঘর্ষ, এত হত্যাকাণ্ড এবং এত জানমালের ক্ষতি এবং পুরো বাংলাদেশটাকে অশান্ত করা হলো? বাংলাদেশটাকে মনে হলো যেন সেই জল্লাদের উল্লাস মঞ্চ করা হলো। আমার কাছে খুব দুর্ভাগ্য লাগে এবং আমার অনেক সময় কথা বলতেও কষ্ট হয়। খেয়াল করে দেখুন, জুলাই মাসের 15 তারিখ, আমি খুব দ্রুত শেষ করছি। জি, এই আটলান্টিক মহাসাগরের ওপারে যারা প্রতিদিন বিবৃতি দেন কিংবা প্রশ্নের উত্তর দেন, বললেন 2 জন মানুষ মারা গিয়েছে, অথচ কোনো হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে তো কোনো ঘটেনি।
আমার মাথায় প্রশ্ন এবং এই উত্তর পাচ্ছি না, তারা কেন বললো, তাদেরকে কারা বোঝালো? 16 তারিখে যে প্রথম যে ঘটনাটি ঘটল খুবই দুর্ভাগ্যজনক। রংপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, এবং তাকে নিরস্ত অবস্থায় তার হত্যাকাণ্ড হতে দেখলাম। এই তো বারুদের মতন ছড়িয়ে পড়লো সারা বাংলাদেশে। না, সেখান থেকেই তো শুরু না, তারও আগে শুরু কিনা, যেখানে যখন বলা হলো যে, এবং ছাত্ররা যখন নিজেদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম রাজাকার বলে স্লোগান দিচ্ছিল, তারপর ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সমাবেশ করতে দেখলাম, এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাদেরকেও দেখলাম যে আমাদের ছাত্রলীগ যুবলীগ তারা এদেরকে দমাতে যথেষ্ট। এই বিষয়গুলো উস্কে দিয়েছে কিনা? তারপরে উস্কানোর কথা আপনি যদি এখন বলেন, এখন এই যে আমার কাছে দেশ রূপান্তর নামে একটি পত্রিকা আছে, 16 জুলাই রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, ওবায়দুল কাদের। জি, এখন আমার কিছু অস্তিত্বের বিষয় আছে, আমার কিছু বাংলাদেশ নির্মাণের আমার চেতনার জায়গা আছে, অবিনাশী চেতনা বলি। সেখানে রাজাকার হচ্ছে সবচেয়ে ঘৃণিত শব্দ। জি, এখন তাদের মুখে এটা কারা তুললো? এটা তো আওয়ামী লীগ সরকারের এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যারা ভিত্তিমূলে আঘাত করেছে তাদের স্বরূপ উন্মোচন করা, এবং তাদেরকে চিহ্নিত করা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং পরবর্তীতে বললো যে না, ওরা তো এটা বলেনি। ওরা কি বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই জাতীয় কথা বললেন। তা বাংলাদেশের মানুষ সেই দিনকে রাত্রে স্লোগান দেখেনি, ভিডিও ক্লিপ দেখেনি, এখনও আপনি দেখুন। অর্থাৎ আবার বলা হলো এটা স্যাটায়ার করা হয়েছে। আমরা কবি শামসুর রহমানের একটা কবিতা লিখতে দেখেছিলাম, একটি মোনাজাতের খসড়া, অনেকেরই মনে আছে। সেখানে সে বলেছিলেন যে হে পরওয়ারদিগা, তুমি আমাকে সাচ্চা রাজাকার বানিয়ে দাও। ওই কবি শামসুর রহমানের তার যে কবিতার যে ছন্দ, কবিতার যে মর্মার্থ, এটা কাব্য এবং সাহিত্য এবং বাস্তবতার সাথে মিশ্রণ। আপনি কি এই রাজাকার শব্দটাই নতুন প্রজন্মের মুখে আমরা তুলে দিলাম? এটা কি সত্যি কি আমাদের নিজের কাছে নিজের খারাপ লাগে না? পাকিস্তানের আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্ররা, তারা অভিযোগ করছে 1971 সালে পাকিস্তানের সরকার যে নির্যাতন, নিপীড়ন, যে অমানবিক কাজ করেছে, বাংলাদেশের আজকের মানুষের প্রতি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং বলছেন দুঃখ প্রকাশ করছে। এই ঘটনা নিয়ে পাকিস্তান না, পাকিস্তান সরকার, ছাত্ররা অনেক আগের থেকেই, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে তাদের সরকার, ওই পাকিস্তানি জান্তারা বাংলাদেশের সাথে আচরণ ভালো করেনি। এই একটা সময়ে আপনি যদি এই স্লোগানটা যদি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আসে, তখন কিন্তু আমাদের মাথাটা ছোট হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। এর পরবর্তী যদি ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, আপনি দেখবেন, আমি তো এখনও প্রশ্ন করছি যে কোটা বাংলাদেশে নাই, কোটা ছিল না। আপনি যদি বলেন যে উচ্চ আদালতের অ্যাফিলিয়েট ডিভিশন যে রায় দিয়েছে, সেই রায়ে কোটার ব্যবস্থাপনা সুবিন্যস্ত করা হয়েছে কিংবা ব্যক্ত করা হয়েছে, তার আগে কি কোটা ছিল? তাহলে কোটা দিয়ে একটা ঘোটা কেন? আচ্ছা, এইটা আমরা সৌরভের কাছ থেকে শুনি যে সৌরভ ভাই, দাদা যেটা বলছেন যে কোটা নাই, এই পর্যায়ে আসলো কেন? আন্দোলন মানে এখন থাকার তো কোনো যৌক্তিকতা নাই, এখন আছে কেন? ধন্যবাদ। রাষ্ট্রর জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকে, জনগণকে নিয়েই তো রাষ্ট্র, শুধু সরকারকে নিয়ে নয়, কতগুলো কাঠামো নিয়েও নয়, স্থাপনা নিয়েও নয়, বা পদ নিয়েও নয়, জনগণ। তো এই জনগণের একটা বড় অংশ, ধরেন 3 থেকে 4 কোটি, আরও বেশি, 4 থেকে 5 কোটি হচ্ছে তরুণ, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, মানে 15 থেকে 30 বছর যাদের বয়স। মানে তাদের যে মনোভাব, এই তরুণরা ভাষা আন্দোলন করেছে, শিক্ষা আন্দোলন করেছে, 69-এ গণ অভ্যুত্থান করেছে, স্বৈরাচার বিরোধী, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। এই তরুণরা সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এই আন্দোলনের সূচনা করে। সুতরাং তরুণদের ভাষাটা বোঝা খুব জরুরি ছিল সরকারের। আমাদের সরকার যারা চালায়, হ্যাঁ, তারা কোথায় ছিল? তারা বুঝতে পারেননি ভাষাটা। তারা যখন 6 তারিখে তো
6 তারিখের 6 জুন তো হাইকোর্টের রায় হলো, তখনই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিয়েছিল যে আমরা সবাই রাজাকার, বা চাইতে গেলাম অধিকার, আমরা হয়ে গেলাম রাজাকার? এই রাজাকার শব্দটা কি তাদের মুখে ছিল? সুতরাং দেখতে হবে যে এর পিছনের কী ঘটনা। আমি এটা ব্যাখ্যা করতে চাই না, সুভাষদা জানেন, আপনিও জানেন। সুতরাং ভাষা, শামসুর রহমানের কবিতার লাইন ধরে যদি বলা হয় যে তিনি রাজাকারের পক্ষেই করেছেন, না, সেটা করেছেন, সেটা তো ঠিক হবে না। না, সেটা বলেননি। আমি বলছি যে এরকম শিক্ষার্থীদের যে ক্ষোভ, বিক্ষোভ, বেদনা, কষ্ট, এটি বোঝা উচিত ছিল, এবং আমাদের কোনো সরকারই এটা বুঝে না। যদি বুঝতো তাহলে এই অঘটন ঘটে না। না, এখানে অনেক, আচ্ছা, শুধু সরকার না, আরো অনেক পক্ষ বলেন না। এই প্রশ্নটাই কি অনেকেই তোলে যে এটা কি শুধুমাত্র কোটা আন্দোলন? কোটা আন্দোলন কি এই পর্যায়ে? কোটা আন্দোলন যদি না হয়, কোটা আন্দোলন সেটা তো সেই 2018 সালে সেটা রাগ করে হোক, যেভাবেই হোক, সেটা বাদ দিয়ে দেওয়া হয়। এই যে আপনি বললেন রাগ করে, এটা কি পারে? রাষ্ট্র কি রাগ করে কিছু করতে পারে? রাষ্ট্র করবে ন্যায় নীতির ভিত্তিতে, আইনের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে। তারা তো সংস্কার চেয়েছিল। তাদের মনে যদি প্রশ্ন জেগে থাকে আজকে হাইকোর্টের রায়ে, সে তো যৌক্তিক, কারণ তারা সংস্কার চেয়েছিল, পুরোটা বাদ দেওয়া হলো, আবার হাইকোর্টের রায় পুনর্বহাল করা হলো। সুতরাং তাদের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। এখন এই যে প্রশ্ন উঠল তরুণদের মধ্যে, তাদেরকে বোঝানোর দায়িত্ব কাদের ছিল? রাষ্ট্রের যারা অভিভাবক, যারা সরকারের অভিভাবক, সরকার পরিচালনা করেন, তারা কি বুঝিয়েছেন? শিক্ষামন্ত্রী, এই সরকার একজন শিক্ষামন্ত্রী নেই, এই দলের একজন সাধারণ সম্পাদক নেই, দলের আরও বড় বড় নেতা নেই। 2018 সালে তো তারা তখন ছাত্র অধিকার পরিষদের নেতাদের সাথে কথা বলছিলেন, আলোচনা করছিলেন। কেন করলেন না? কেন? যদি বলা হয় যে এটা পরবর্তীকালে জঙ্গিবাদী গোষ্ঠী, জামাত, শিবির ইত্যাদি এদের হাতে তুলে দেওয়া হয়েছে, বা তারা এই সুযোগটা নিয়েছে, আমরা সুযোগটা দিলাম, তারা সুযোগটা দিলেন কেন? শিক্ষার্থীরা কি কেউ বলেছিলেন যে আমরা সরকারের কারোর সাথে আলোচনা করব না? এটা বলেছিলেন এই ঘটনার আগ পর্যন্ত, 16 তারিখ আগ পর্যন্ত? মানে আমি বলছি যে আমাদের রাষ্ট্র যেভাবে চলার কথা সেভাবে চলছে না, চলেনি অনেক দিন। জি। আর যদি বলেন 53 বছরই চলেনি। এই তরুণরা 2008-এর নির্বাচনের ফলাফল দেখুন। এই তরুণরা যেভাবে তখন আওয়ামী লীগের দিন বদলের স্লোগানের আকৃষ্ট হয়ে যেভাবে সমর্থন করেছিল, বাংলাদেশে 87% ভোট বাংলাদেশের ইতিহাসে, বা সম্ভবত এই উপমহাদেশের ইতিহাসে 87% ভোট কোনো নির্বাচনে পড়েনি। তারা একটা আশাবাদ নিয়ে দিয়েছিল, তারা একটা প্রত্যাশা নিয়ে দিয়েছিল। আর প্রত্যাশা ভাঙছে, কতটা কার জন্য ভাঙছে আমি সেই বিতর্কে যেতে চাই না। আজকে এই অবস্থা হলো কেন? যেটা বলছেন এটি কি শুধু কোটা আন্দোলন? শুধু কোটা আন্দোলন না। যে শিক্ষার্থী প্রতিদিন তার হলে, তার ক্যাম্পাসে নানা রকম হয়রানির শিকার হয়, আপনি গেস্ট রুম কালচারের শিকার, আপনি হলে ছাত্রলীগের অনুগত না হলে হলে সিট পাওয়া যায় না, তার ভিতর ক্ষোভ জন্মাবে না? আমার তো বলতে ইচ্ছে এবং এটা ছাত্র দল হলেও, এটা যদি বিএনপির সময় একই ঘটনা ঘটেছে, কিন্তু সেটা এখনও কেন ঘটবে? এর কি একটা প্রতিকার নেই? প্রতিকার ছিল, সেটি আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে এটা বন্ধ করে দিয়েছে। সুভাষ সিংহ রায় তিনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন এরশাদ আমলে, স্বৈরাচারের আমলে। আজকের নির্বাচনটা নেই কেন ছাত্র সংসদে? জি জি, একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, নির্বাচন হয়ে কি হয়েছে? যে আমরা 33 বছর, এই যে শিক্ষাঙ্গনে আমি বলছি, 33 বছর ধরে শিক্ষার্থীরা যে বঞ্চিত, জি, তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। এই বঞ্চনার জবাব বিস্ফোরণ এটা। আমরা অনেকগুলো প্রসঙ্গ আছে, দাদারও অনেক কিছু বলতে ইচ্ছা করছে, দাদা মাঝখানে বলে ফেলেছে। আমাদেরও অনেক বিষয় আছে, যেমন একটি হচ্ছে যে জামাত নিষিদ্ধের বিষয়টি আজকে আসছে, জামাত নিষিদ্ধের বিষয় নিয়েও কথা বলতে চাই। আরও অনেকগুলো বিষয় আছে, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছে। ইস্পাহানি মির্জাপুরটা মুক্তবাগ দেখছেন আপনারা চ্যানেল 24-এর পর্দায়। আমাদের সাথে আজকে অতিথি আছেন জনাব সোহরাব হাসান এবং জনাব সুভাষ সিংহ রায়। আমরা আজকে সোহেল তাজ তিনি একটি কথা বলেছেন, আমরা সেটি নিয়ে তারপরে আলোচনায় আসি। যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই
করা হয়েছে, এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এখানে শত শত মানুষ নিহত হয়েছে, নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে। দাদা সুভাষ দা, আপনার অনেক কিছু বলার ছিল, আমরা সোহরাব ভাইয়ের কাছ থেকে শোনার পরে অনেক কিছু আপনার মাথায় চলে আসছিল, এখন হয়তো অনেকই ফিকে হয়ে গেছে, এবং এই বিষয়টা নিয়ে আপনি যদি মন্তব্য শুরু করেন। আজ তো নয়, বহু আগের কথা, 3 দশকের অধিক সময় সৌরভ ভাই আমাকে যে কোনো স্নেহ এবং আদর ভালোবাসা দিয়েছেন, তার সামনে তো কথা বেশি জোরে বললেই খারাপ শোনাবে, কিন্তু আমার তো বললাম না, মাথায় অনেকগুলো প্রশ্ন। আপনি 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন পরিপত্র জারি করালেন, তার আগের প্রেক্ষাপটটা কি মনে আছে? নিশ্চয়ই সৌরভ ভাইয়ের মনে থাকবে, হয়তো বলবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৎকালীন আরিফিন সিদ্দিকী, তার পরিবার সহ পুরো ভাইস চ্যান্সেলরের বাসভবন তন্ন তন্ন করে তাকে তছনছ করা হয়েছিল, তার পরিবার মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল। এ কথা নিশ্চয়ই মনে থাকার কথা। আমার কাছে খুব অবাক লাগে, তখন আরিফিন সিদ্দিক ছিলেন না আখতারুজ্জামান? না না, আরিফিন সিদ্দিক। কোন সময়ের কথা বলছেন? আখতারুজ্জামান উপাচার্য, আখতারুজ্জামান ছিলেন। জি জি, আখতারুজ্জামান। আপনি খেয়াল করে দেখুন তো, যে এই যে এতগুলো যে প্রাণ ঝরে গেল, যারা ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে, যুবলীগের সংগঠনের সঙ্গে যুক্ত সাধারণ নাগরিক, জি হ্যাঁ, আমাদের যারা জ্ঞানী গুণীজন, তারা কি এ বিষয়ে কখনো বলেছেন যে কিভাবে অত্যাচার নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছে? একটি মানুষকে লাশ টেনে নিয়ে যাওয়া হয়েছে, এবং খুবই আলোকিত পত্রিকা এমন এমন তথ্য দেয়, দেখেন তারা বলছেন একজন ব্যক্তির মৃত্যুর নাম বলা হয়েছে 5 বার, 5 বার দেখানো হয়েছে। কিরকম, কোন পত্রিকায়? আমি তো পত্রিকার নাম উল্লেখ করবো না। আচ্ছা আচ্ছা। এবং আর সৌরভ ভাই যেখানে উপস্থিত আছে তো আর বলবোই না। জি। আনিকা তাসনিম নামে এক নারীকে এ পর্যন্ত 8 বার মৃত হিসেবে দেখানো হয়েছে। তার মানে কি বিভ্রান্তিকর জায়গাটা কিন্তু অনেক, এবং সে ফেসবুকে পোস্ট করে জানিয়েছে সে বেঁচে আছে। জি। তাহলে কেন এই বিভ্রান্তির জায়গাটা তৈরি করা হচ্ছে কেন? এটা কি আমি তো গুরুত্বপূর্ণ প্রথম সারির পত্রিকায়? তা তো বটেই। আচ্ছা, তা তো বটেই। আপনি যদি আমাকে আমাকে যদি আপনি প্রশ্নের মুখোমুখি করেন, একটা পর্যায়ে তো আমার আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আপাতত রাখছি। জি। আন্দোলনের সময় হাসপাতালে নিহতদের সকলকে আন্দোলনকারী হিসেবে দেখানো হয়েছে, এটা ঠিক কিনা? এবং একজন নিহতর মা দাবি করেছেন তার ছেলে আগে থেকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 52 ইউনিটে চিকিৎসাধীন ছিল, কিন্তু আন্দোলনকারীরা তাকেও আন্দোলনের নিহত হিসেবে চিহ্নিত করছে। অনেকগুলো বিভ্রান্তি। সরকারের দোষ ত্রুটি নাই এটা আমি বলবো না, এবং এই যে যেই জায়গা তৈরি করা হয়েছে সেখানে বাংলাদেশটাকে অস্থির করবার জন্যে নানান রকম কার্যক্রম চালানো হয়েছে বহু আগের থেকে। এটা মিলিয়ন মিলিয়ন ডলারের প্রকল্প, সরকার টের পেল না। এটা তো আমার প্রশ্ন করতে ইচ্ছে করে। এখন সৌরভ ভাই মনে হয় একটু শান্ত হবেন, কারণ আমি সরকারকে প্রশ্ন করছি। মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কি করা হয়েছে এই প্রকল্পে? আপনি কি বুঝতে পারছেন না? আপনি তো জ্ঞানী মানুষ, তো বুঝে ফেলার কথা। দর্শকের অনেকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি হ্যাঁ, এটা তো হালকা একটু সব তো জানা। এই চারিদিকে ঢাকা শহরকে অবরুদ্ধ করা, এত এত যে আয়োজন, সেই আয়োজনের পিছনে অর্থ বিনিয়োগ নাই? আমরা দেখিনি? একটি সাদা মাইক্রোবাস যাচ্ছে, কালো গ্লাস তোলা, পিছনে একটি পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যান থেকে খাবার দেওয়া হচ্ছে, এবং ওখান থেকে আবার গুলি করা হয়েছে। গুলিগুলো আসলো কোত্থেকে? শুধু কি পুলিশের গুলিতে মানুষ মারা গিয়েছে? অতএব অনেকগুলো প্রশ্ন কিন্তু। জি। হয়তো আজকে না, সৌরভ ভাইয়ের সাথে তো এই টেবিলে আবারও হয়তো 7 দিন কিংবা 10 দিন কিংবা 15 দিন পরে দেখা হবে।
আমি প্রশ্নগুলো রেখে যাচ্ছি। জি। এবং এই যে আজকের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে, কারা তৈরি করেছে? কারা? না, এর সাথে কি আপনি আকাশের হেলিকপ্টার থেকেও যে গুলি চালানো হয়েছে? হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়নি, এটা তো যারা এর দায়িত্ব ছিলেন তারা তো স্পষ্ট করে বলছেন সাউন্ড গ্রেনেড মেরেছেন। কোন গুলিতে কোন জায়গায় নিহত হয়েছেন? তাহলে এই যে এবং পত্রিকায় আমি তো বলি প্রত্যেকটা মৃত্যু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে। সরকার যদি এটা না করে জি, তাহলে কিন্তু কাজটা ঠিক হবে না। করতে হবে কিনা ইতিহাসের প্রয়োজনে এবং আমাদের বাংলাদেশের প্রয়োজনে, বাঙালি জাতির প্রয়োজনে। অনেকগুলো ষড়যন্ত্রের কালো মাকড়সার জাল বিস্তৃত হয়েছে, এটাকে আমরা বুঝতে পারছি না। কারা অস্থিতিশীল করতে চায়? সম্পদের কথা বলতে গেলেই তো বলবেন যে সম্পদের চেয়ে মানুষ অনেক বেশি। অবশ্যই এতগুলো প্রাণ ঝরে গেল, আমাদের সবারই তো অনুশোচনা করা উচিত এবং আমাদের ব্যর্থতা কোথায় সেটাও ভেবে দেখা দরকার। আচ্ছা, 28 অক্টোবর তারা কি করেছিল জামাত বিএনপি? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি বলি 2013 থেকে 2015 কি করেছিল? বললেন যে আপনার প্রতিবেদন আছে 12,000 গ্রেপ্তার করা হয়েছে। জি। এক আওয়ামী লীগ যখন বিরোধী দলে ঢাকা ঘেরাও কর্মসূচিতে প্রথম আলোর ভাষায় 12,000 লোককে একদিনে গ্রেপ্তার করা হয়েছিল। ডেলি স্টারের ভাষায় 11,757 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আচ্ছা, আজকে আপনি পত্রিকার অনেকগুলো গুজবের কথা বললেন, যে পত্রিকাও যখন প্রথম সারির পত্রিকাও যদি গুজবের মতো নিউজ করে, এটা আসলে দায়িত্বহীনতা ডেফিনেটলি বলতে হবে। সুভাষদা সেটাই বলছেন। আজকে আমি নামই প্রকাশ করি, প্রথম আলোর পত্রিকায় 150 জন মৃত্যুর যে বিশ্লেষণ দিয়েছে, তার মধ্যে শিক্ষার্থী হচ্ছেন 45 জন, তার মধ্যে দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদির কর্মী 25 জন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং হকার 16 জন, দিনমজুর ও সমজাতীয় এই ধরনের মানুষ আছেন 11 জন, গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক এবং সহকারী 13 জন, পুলিশ আনসার 4 জন, সাংবাদিক 4 জন, চাকরিজীবী 8 জন, পোশাক শ্রমিক এবং কর্মী 5 জন এবং অন্যান্য 19 জন। এইভাবে তারা পরিষ্কার একটা বিশ্লেষণ সেখানে দিয়েছে। সোহরাব ভাই, আপনি কি একটু জবাব দিবেন যে এই ধরনের গুজব, যে একটা মেয়ের কথা যে বারবার বলা হলো যে 8 বার তার নাম আসছে, তাকে ফেসবুকে প্রমাণ করতে হয়েছে যে আমি বেঁচে আছি? আমি জানি না যে আপনি যে প্রশ্নটা করেছেন, এই হাসপাতাল থেকে লাশ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, এখানে কোনো বিভ্রান্তি আছে বলে আমার মনে হয় না। বিভ্রান্তি নেই, কারণ এটা কার কী পেশা কী করছে সেটি দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যে পেশাই থাকুক, প্রতিটি মানুষের জীবন, যেটা সোহেল তাজ বলেছেন, সম্পদের চেয়ে প্রাণ বেশি মূল্যবান বা প্রাণের চেয়ে সম্পদ মূল্যবান, সেটা বিতর্কের বিষয় না। এখন আমরা এই মানুষগুলোকে বাঁচাতে পারলাম না, রক্ষা করতে পারলাম না, শিশু থেকে শুরু করে ছাত্রলীগ বা যুবলীগের কর্মী পর্যন্ত, পুলিশ সদস্য পর্যন্ত। এই আমার প্রশ্ন হলো, সাংবাদিক হত্যা হয়েছে, সাংবাদিক 4 জন, এখানে 4 জনের কথা উল্লেখ কথা হচ্ছে এই পরিস্থিতিটা 50 জন হতো। আমি মনে করি সরকার সময়োচিত পদক্ষেপ নিলে এটি এড়ানো যেত। কিন্তু এই আচরণটাকে কি বলবেন? কোনটা? প্রধান দৈনিক যখন যদি এরকম তথ্য যাচাই বাছাই না করে নিউজ করে, এখানে আপনি কোথায় বিভ্রান্তি দেখেন? না, দাদার প্রশ্ন এটা। দাদার প্রশ্ন সেটা অবশ্যই ব্যাখ্যা দিবেন। কোনো পত্রিকায় এই নাম একাধিকবার থাকলে অবশ্যই ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু 200। আমি বলি কুমিল্লায় পলিটেকনিকের পারভেজকে মৃত্যুর তালিকা দেওয়া হয় এবং সে নিজেই জানিয়েছে সে বেঁচে আছে। আচ্ছা, যখন জানিয়েছে তখন তো আচ্ছা, তাহলে মৃত একজন কম, এই তো। এখন মৃত 150 হলো না 250 বললেন। আচ্ছা, কথা হচ্ছে যে সত্য যাচাই করার দায়িত্ব তো গণমাধ্যমের। অবশ্যই গণমাধ্যমের। আবার গণমাধ্যম যাদের কাছ থেকে যাচাই করবে তারা যদি না দেয়, এমন অভিযোগও তো আছে যে অনেক বেসরকারি হাসপাতালে মৃতের সংখ্যা তারা দিতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন যে বই থাকে, বই নাই, গায়েব হয়ে গেছে অথবা গায়েব করা হয়েছে, অথবা তারা যে গুলিতে আহত হয়েছে, তারা যে এই আন্দোলনে নিহত হয়েছে সে কথা না জানিয়ে তারা সাধারণ রোগী হিসাবে মারা গেছেন, এটাও বলা হয়েছে। নানা রকম এই যে বিভ্রান্তি, অবশ্যই যারা স্থাপনা ধ্বংস করেছে, মানুষ হত্যা করেছে, তাদের হাতে কোনো বন্দুক ছিল না, গুলি ছিল না। আচ্ছা, অবশ্যই ছিল, তাদের হাতে কোনো মারণাস্ত্র ছিল না। কথা হচ্ছে কিন্তু
এটা জানার দরকার। যে পরিস্থিতি, আমি তো মনে করি সরকারের পক্ষ থেকে প্রতিদিন একটা ব্রিফিং দেওয়া উচিত ছিল, সাংবাদিকদের জানানো উচিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন বলে আসছে যে আমাদের কাছে তথ্য নাই, তথ্য জানি না। এই গতকাল বললেন যে 147 জনের তথ্য পেয়েছি। কথা হচ্ছে মানুষের মধ্যে উদ্বেগ, মানুষ যখন মারা যায়, যখন সম্পদহানি হয়, মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, যখন জীবিকার কোনো নিশ্চয়তা থাকে না। কথা হচ্ছে সরকারের দায়িত্ব তো জানমাল রক্ষা করা। এখন এই যে জানমাল রক্ষা হলো না, সেটা যে সন্ত্রাসী করে, জঙ্গি গোষ্ঠী করে, সেটা সরকারের দায়িত্ব। এখনো পর্যন্ত সরকার কিন্তু জঙ্গি গোষ্ঠী করে এটা মানেন তো আপনি? হ্যাঁ, অবশ্যই করেছে। হ্যাঁ, 1 জুলাই 2016 সালে হলিয়াটিজানের ঘটনার পর বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে রক্তাক্ত অভ্যুত্থান। আচ্ছা, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা এখানে বলে 2002 থেকে 2015 কি করেছে? না, এখানে বিএনপির এর উত্তর দিতে পারতো। হ্যাঁ, বিএনপি থাকলে উত্তর দিতে পারতেন। এই কথা হচ্ছে অনেক সুভাষ সিংহ রায়, বন্ধু সুভাষ সিংহ রায় অনেক ব্যাপারে সোহরাব হোসেনের লেখা পড়ে কথা বলি। আচ্ছা, ওই অনেক প্রশ্ন বলছি, তারাও সোহরাব হোসেনের লেখা পড়ে কথা বলে। আচ্ছা, উনি যে বলেছেন যে অনেক প্রশ্নের উত্তর নেই, আসলেই উত্তর নেই, সেটা সরকারের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে। কিন্তু সরকারের যে দায়িত্বটি উত্তর খোঁজা, এই যে উত্তর নেই, আমাদের একটা হেডলাইনে ছিল যে 10,000-এর মতো মানুষ এখন পর্যন্ত আটক। আচ্ছা, এর মধ্যে আবার 8 দিনে নিখোঁজ অনেকেই, এবং তাদের সেইভাবে কোনো হিসেব সুনির্দিষ্ট গণমাধ্যমে আসে নাই, কোথাও পাওয়া যায় নাই, এবং তাদের স্বজনদেরকে তারা খুঁজে পাচ্ছে না। ব্রাহ্মণবাড়ির উপনির্বাচনে বিএনপির প্রার্থী তিনি বললেন যে তিনি নিখোঁজ হয়ে গেছেন, তিনি ঢাকায় তার বাড়িতে তাকে পাওয়া গেছে। অতএব এরকম নিখোঁজের অনেক ইচ্ছে করে নিখোঁজ হয়ে তারা নাটক করছেন, এরকম আমি বলছি এরকম তো ইতিহাস আছে, সেটা বলছি না, সেটা তো এক রকমের নাটক ছিল। ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী বা বিএনপি প্রার্থী কি করেছিল সেটা এবং তার পিছনে কারা ছিল, আর সুভাষ সিংহ রায়, সেটাও কিন্তু, সেই প্রশ্নও কিন্তু মানুষ জানতে চাইবে। আমার যে ঘটনাটা হচ্ছে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফ্যাব্রিকেটেড নিউজ, এটা এই যে বিভ্রান্তিকর যে তথ্যের উপস্থাপন, এটা মানুষকে বিভ্রান্ত করে। না, এই জন্য সরকারের যে সিদ্ধান্ত ফেসবুক, ইউটিউব বন্ধ রাখা, এটা কি আপনি সমর্থন করেন? বাহ, ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়ার পরে ফেসবুক, ইন্টারনেট কেন বন্ধ হয়েছে এটাকে মানুষ জানে না, নতুন করে জানছি আমরা। না, ডেটা সেন্টার পোড়ানোর জন্য যে ইন্টারনেট বন্ধ হয়েছে, আমরা কিন্তু পত্রপত্রিকা এরপরে নিউজ দেখেছি যে ডাটা সেন্টার পোড়ানোর কারণে। আপনি তাহলে এক কাজ করেন, আবার নতুন করে শুরু করেন, যে কি আমি আর সৌরভ ভাই আলোচনা করি। আচ্ছা, সেটা আর একটা প্রসঙ্গ, তাহলে এটা আবার সারাদিন চলে যাবে, মানে আমাদের কোনো একটা এপিসোড লাগবে। হচ্ছে যে এটা কি চলতে থাকবে? এই যে আজকে যে ঘটনা ঘটলো, যে আজকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মিছিল, সমাবেশ এবং পুলিশ সেটা বাধা দেওয়া, মানে এটা কি চলতে থাকবে? এটা বন্ধ করা যাবে কিন্তু। এই যে ডিবি অফিসে যে 6 জন সমন্বয়ক কি ডিবি অফিসে বন্দী থাকবে, বা তাদেরকে সেখানে আতিথেয়তা দেওয়া হবে? তাদের নিরাপত্তার প্রশ্ন হলে তো তাদের বাড়ির চারপাশে বেষ্টনী করে সেখানে পুলিশ থাকুক, র্যাব থাকুক, বিজিবি থাকুক, যে তাদের নিরাপত্তা দরকার। কিন্তু তাদের ডিবি অফিসে এনে কি নিরাপত্তা দেবে? এবং দেখুন উচ্চ আদালত কি মন্তব্য করেছে, মানে আদালত যখন এই মন্তব্য করে, এটি কি সরকারের বোধোদয় হবে না? এটি কি মানে যে কর্মকর্তা সেখানে এই কর্মকাণ্ড করেছে তার বোধোদয় হবে না? কি করে আসলো? তারা কি বলেছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তা দিন? এর মধ্যে তো কেউ বলেনি। মানে একটা রাষ্ট্র বা একটা ঘটনা বা একটা সংকট হলে কিভাবে উত্তরণ ঘটতে হয়, আর এটি যদি শুধুই ভাবে যে এটি বল প্রয়োগ দিয়ে করা যাবে, আমি মনে করি সেটা করা যাবে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটু বলি, মার্জনা করবেন, আমি একটু পার্সোনালি বলি, মুগ্ধ নামের ছেলেটিকে হত্যা করলো কারা? মুগ্ধ নামের ছেলেটির সাথে তার একজন সহপাঠী ছিল, বন্ধু ছিল। তার একটা ফেসবুক স্ট্যাটাসে এরকম ছিল যে মুগ্ধ যখন এই পানি লাগবে কিনা, এর আগে ফেসবুকে সে কি স্ট্যাটাস দিয়েছিল? হ্যাঁ, সে স্পষ্ট করে বলছে যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আপনার জামাত শিবির এরা আপনারা যুক্ত হবেন না। জি, তারপরে তাকে হত্যা করা হয়েছে। জি, এই বাস্তবতা তো আছে, এইটুকুই সামনে আসে, কিন্তু তার পরের অংশ কি, মানে তাকে আসলে কে হত্যা করেছে সেটা বলেন। আর আশ্চর্য কথা, ওই জন্য নিরাপত্তাহীনতায় তাদেরকে তো নানানভাবে নিরাপত্তার বিষয়টা রয়েছে, কিন্তু আমি পদ্ধতিগত বিষয় নিয়ে তার ত্রুটি রয়েছে। এই যেটা সৌরভ ভাই আলাপ করলেন, পদ্ধতিগত ত্রুটি আছে,
কিন্তু তারা তাদেরকে নিরাপত্তা দেওয়াও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, এটাও মনে রাখা দরকার। জি, পদ্ধতিগত ত্রুটি আছে। তাই মুগ্ধকে নিরাপত্তা দিতে পারলো না, হ্যাঁ, মুগ্ধ যখন বলেই তো এই স্ট্যাটাস দিয়ে এলো, মুগ্ধকে তুলে দিতে নিয়ে পারলো না। নিরাপত্তার নামে তুলে নিয়ে তাদের কাছ থেকে যে বিবৃতি দেওয়ানো, সেইটার প্রক্রিয়া বা ওভারঅল বিষয়টা আসলে আপনার মতে কি যে ঠিক ঠিক ছিল? মাননীয় সঞ্চালক, আমরা সব বিষয় একদিনে শেষ না করি, কিছু কথা রেখে দেন। জি, কারণ এর বিষয় নিয়ে তো চলতেই থাকবে, এটা তাহলে আরেক আলোচনা চলছে, আচ্ছা, এটা আরেক দিনের কথা। তো সুভাষ রায় চাচ্ছে যে এই অচল অবস্থা চলতে থাকবে, মানুষের রুটি রুজি বন্ধ থাকবে, কারফিউ চলতে থাকবে এবং এই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে না, থাকবে না। আওয়ামী লীগের 15 বছরের সরকারের সময় অনেক দোষ ত্রুটি যদি লিখতে বলা হয়, সোহরাব ভাই বইয়ের পর বই লিখতে পারবেন। এটা স্বাধীন গণমাধ্যমের ক্ষেত্রে এটা সম্ভব এবং এটা বাংলাদেশে হয়েছে। গত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্ধারিত কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনিরুদ্ধত বন্ধ হয়েছে কিনা? হয়নি। আগে যেটা সেশন জট হিসেবে আমরা দেখতাম বন্ধ হয়ে যেত, যেটা সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা 3 মাস পেয়েছিলাম। একটা ভালো অবস্থাকে আবার খারাপের দিকে নিচ্ছি কেন? একটা ভালো অবস্থাকে আমরা আবার খারাপের দিকে নিচ্ছি কেন? আমি তো আপনার সব কথাই তো আপনার বিরুদ্ধে বলছি না এবং আপনার সঙ্গে বাদানুবাদ করছি না। আপনাকে খুব খোলামেলা করতে, 80-র দশকের প্রথম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব ভয়ঙ্কর। জি, আপনারা 4 বছরের অনার্স আপনারা শেষ করতে 6 বছর, 7 বছর, 8 বছরের অনার্স আমরা 9 বছরে শেষ করতে পারবো। জি, 96 সালে 21 বছর পরে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হওয়ার পরে একেবারে 2001 সালে 1 অক্টোবরের আগে, বাংলাদেশের নির্বাচনের আগে, তখন সেশন জট শূন্য চলে এসেছিল। যে আমাদের সময় আমরা এটা পেয়েছি, আমাদের সময় আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধুমাত্র আমরা 6 মাসের একটা জট পেয়েছিলাম, তার বাদ সেটাও আবার পরবর্তীতে আমাদেরকে ফুলফিল আমরা কি বিশ্ববিদ্যালয়ে কখনো ছাত্ররা ভেবেছি, মাননীয় সঞ্চালক, কোনদিন ভেবেছি যে সেটা আমরা দেখি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে হবে? সেইটা আমাদের সময় আমরা দেখি। এখনকার যে পরিস্থিতি এখানে কেন গুরুত্বপূর্ণ হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা আরেকটা প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো জামাত নিষিদ্ধের কথা। এটা আমরা শুনে আসছি, সেই ছোটবেলা থেকেই শুনে আসছি। আওয়ামী লীগ আসার পরে বিষয়টা আরো জোরালো হয়েছিল, স্পেশালি এইবার নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন আমরা বাতিল দেখলাম। নতুন করে আজকে যে 14 দলের বৈঠক হলো, সেখানে দেখলাম যে জামাত নিষিদ্ধের নতুন একটা বিষয় আসলো। এটা আসলে কি প্রক্রিয়ায় হবে, কিভাবে হতে পারে? না, সেটা তো সামনের দিনে খুব দ্রুত দেখবেন। এটা 1992 সালের 16 এপ্রিল, তারিখটা আপনি লিখে রাখেন। সৌরভ ভাই জানেন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতা। জি, তার মাইক্রোফোন, স্পিকার 72 বার বন্ধ করেছিল। তিনি গণ আদালতের বিচারের জন্যে এবং তার পক্ষে যে যুক্তি এবং বড় লম্বা একটা বক্তৃতা দিয়েছিলেন, পুরোপুরি বিস্তৃত করেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে হবে। আমার খুব দুঃখ লাগে, মাঝে মাঝে সৌরভ ভাইও কিন্তু একটু বলতে চান না। 1982 সালে 24শে মার্চ এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, দখল করলেন, আমাদের মনে থাকবার কথা 15 দল এবং 7 দলের সাথে হুসেইন মোহাম্মদ এরশাদ বৈঠক করেছিলেন। 15 দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বৈঠক করতে যান, তিনি প্রথম শর্ত দিলেন, আমি এই বৈঠকে বসবো না, চা পর্যন্ত স্পর্শ করব না, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 14 জন ছাত্র নেতা, যাদেরকে ফাঁসির আদেশ সহ, ডাকসুর ভিপি তখন ফজলে হোসেন বাদশাহ, অনিল চন্দ্র মোরন প্রভিপি, এদের যখন শাস্তি যদি প্রত্যাহার না করা হয়, ফাঁসির আদেশ এবং যাবজ্জীবন প্রত্যাহার না হয়, আমি আলোচনায় অংশগ্রহণ করব না। ট্রেড ইউনিয়নের অধিকার যখন বন্ধ করা হয়েছে, এই মিটিং থেকে ঘোষণা দিতে হবে এবং রেডিওতে প্রচার করতে হবে, তাহলে আমি আলোচনায় বসবো। আজকে ছাত্রদের জন্য বঙ্গবন্ধু কন্যা কি করেছেন, আপনি যদি একান্তে নিবৃতে সৌরভ হাসানের সাথে আলাপ করেন, নিশ্চয়ই অনেক কিছু বলবেন। আচ্ছা সৌরভ ভাই, আমরা আসছিলাম জামাত নিষিদ্ধের প্রসঙ্গে। প্রথম হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে মূল নীতি, মূল সংবিধান, সেই সংবিধান অনুযায়ী শুধু জামাত ইসলাম নয়, কোনো ধর্মভিত্তিক দল থাকার কথা নয়, এবং 1975 সাল পর্যন্ত কোনো ধর্মভিত্তিক দল ছিল না। জিয়াউর রহমান এসে ধর্মভিত্তিক দল করেছেন এবং তার বিরুদ্ধে তখন যারা বিরোধী দল, আওয়ামী লীগ, বাম, কমিউনিস্ট পার্টি ইত্যাদি, তারা কিন্তু সেই মূল সংবিধানে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। এবং 2000 সম্ভবত 11 সালে সংবিধান যে নতুন সংশোধনী আসলো, তাতে সেই মূল সংবিধানে যাওয়ার অঙ্গীকারও করা হলো, যে 4 নীতির কথাও বলা হলো, কিন্তু একই সঙ্গে রাষ্ট্রধর্ম রাখা হলো, একই সঙ্গে ধর্মভিত্তিক দলও রাখা হলো। এই যে সোনার পাথর বাটি,
ধর্মনিরপেক্ষ দেশে ধর্মভিত্তিক দল থাকতে পারে না। সুতরাং কেন শুধু জামাত কেন, এটা যদি নীতিগত হয় যে আমরা একটি এই রাষ্ট্রকে সব সব শ্রেণী পেশা, সব ধর্ম, গোত্র, জাতির জনগোষ্ঠীর জন্যে সমান অধিকার নিশ্চিত করতে চাই, সেখানে ধর্মের অগ্রাধিকার থাকবে না, কোনো ধর্মেরই থাকার কথা নয়, ধর্মভিত্তিক দলও থাকার কথা নয়। একটি ধর্মভিত্তিক দল হলে আরেকটি ধর্মের বিরোধী দল হিসাবে চিহ্নিত করা হবে, এবং যেটা হচ্ছে যে নাস্তিক। সুতরাং এটি নীতিগত সিদ্ধান্ত হলে এক ধরনের হবে। আর যদি এই তাৎক্ষণিক যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে লঙ্কাকাণ্ড হলো, এর পরিপ্রেক্ষিতে হয়, এরকম ঘটনা তো এর আগেও ঘটেছে। আবার এটি 14 দলের বৈঠকে একটি প্রস্তাব নেওয়া হয়েছে মাত্র। আমরা দেখতে চাই গত 15 বছরে অনেকবার জামাত নিষিদ্ধের কথা এসেছে, কিন্তু নিষিদ্ধ করা হয়নি। এমনকি বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে জামাত আওয়ামী লীগ যখন জামাত নিষিদ্ধ করার কথা বলে তাহলে তারা করুক, তাহলে তার বিএনপি জামাতের সাথে ঐক্য করতে পারে না। তাই সুতরাং এটি আমরা অপেক্ষা করব। 14 দলের প্রস্তাব নীতিগতভাবে যদি এই ব্যাপারটা তো ওই সময় আরো জোরে সোরে উঠলো যখন নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করলেন আনুষ্ঠানিক, বাতিল করলো আদালতে মামলাও আছে। জি, জামাত নিষিদ্ধ করার পক্ষে আদালতে রিটও করা হয়েছে, কিন্তু সেই রিট কিন্তু নিষ্পত্তি হয়নি। বছরের পর বছর যাচ্ছে। এখন আমরা যদি রাজনৈতিক সুবিধার জন্য করি তার ফল হবে একরকম, আর যদি নীতিগত সিদ্ধান্ত নিয়ে করি তার ফল হবে অন্যরকম। সুতরাং একটা সরকার আমি একটা কথা বলো না, বড় নিষ্ঠুর কথা বলে শুনি আমরা। আপনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি তো তার আগেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কি কখনো ভেবেছি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হবে না? এই যুদ্ধাপরাধী বিচার করতে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কত বাধা অতিক্রম করতে হয়েছে, এবং জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ফোন করেছেন, এবং ওই যে আটলান্টিক পারের যে দেশটি, সেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ফোন করেছেন। বঙ্গবন্ধু কন্যা কি পিছিয়ে গিয়েছেন? এই জন্যই কবি হাসান হাফিজুর রহমানকে খুব কাছ থেকে চিনতেন আমার ধারণা সোহরাব হাসান। তিনি 82 সালে বঙ্গবন্ধু কন্যার সাথে ধানমন্ডির 32 নম্বরে দেখা করতে গিয়েছিলেন। সেই আলাপচারিতার বারবার বঙ্গবন্ধু কন্যাকে কবি হাসান হাফিজুর রহমান আপনি আপনি করে সম্বোধন করছেন। তখন বঙ্গবন্ধু কন্যা বলেছেন, আমি আপনার বয়সে অনেক ছোট, বারবার আপনি আপনি করছেন কেন? তখন বলেছিলেন, শেখ হাসিনা আপনিই তো বাংলাদেশ। আমরা যুদ্ধাপরাধীর বিচার কখনো দেখব আমাদের জীবদ্দশায় ভাবি নাই, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার দেখব ভাবি নাই। অতএব এই যে আমরা মাঝে মাঝে নিষ্ঠুর কথাবার্তাগুলো শুনি না, আমার কাছে খুব অবাক লাগে। এবং বিএনপির কথা যখন বক্তব্য যখন উৎকলন করা হয়, এটা কি তাদের অনেস্ট এক্সপ্রেশন? আমরা জানি না বিএনপির সাথে জামাতের কি সম্পর্ক? একই বিনতে দুটি ফুল, আমরা তো সব জানি না। সেই অভিযোগ কি আওয়ামী লীগের বিষয়ে নাই? আওয়ামী লীগের জামাতের সাথে কোনো সময় যুগপথ মানে একসাথে আন্দোলন করেন? এই শব্দটা তো আবার আপত্তিকর, আমি বলি সরি। জি, সেটা হচ্ছে যখন বিরোধী দলের নেতা ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তখন সংসদ থেকে সমস্ত দল যখন পদত্যাগ করলো, ওখানে জামাত ইসলামের সংসদ সদস্য ছিলেন। এই হচ্ছে পদত্যাগ করে চলে আসা। এটা তো তাদের কৌশল, তাদের কৌশল বলতে পারেন, এক ধরনের অপকৌশল, তাদের যাতে উঠার প্রক্রিয়া। আপনি গণ আদালতে যখন বিচার হয়েছিল, সেই বিচারের প্রক্রিয়ার সাথে জাহাঙ্গীরের সাথে কে ছিলেন? বলুক সোহরাব হোসেন ভাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কেউ ছিলেন রাজনৈতিক নেতাদের মধ্যে? অতএব অনেক কথা কিন্তু আমরা বলতে পারবো। জি, এবং এইগুলো শুনলে আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় পিছনটা সব ভুলে যাচ্ছি। আচ্ছা, এইটা একটু সোহরাব ভাইয়ের কাছ থেকে শুনি। না, যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন কোনো নাগরিক, কোনো দল এর বিরোধিতা করেনি, সমর্থন করেছে। লেখক বুদ্ধিজীবীরা সমর্থন করেছে, এবং বিচারের ক্ষেত্রে তাদেরও ভূমিকা ছিল। তাহলে যখন গণতদন্ত কমিশন হয়, সেই গণতদন্ত কমিশনের তো বেশিরভাগই লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষাবিদ এরাই ছিলেন। বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে দেখতে চাই। তখন হ্যাঁ, আওয়ামী লীগ নেতারা এই গণতদন্ত কমিশনের সমর্থক ছিলেন, এবং তারা বিরোধী দলে ছিলেন,
বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি এবং এটি তো গণতন্ত্র কমিশন হলো 1992 সালে, তাই তো? 1992 সালে, 92 সালে। হ্যাঁ। এবং 16 এপ্রিল কিন্তু যখন বক্তৃতা দিলেন কিন্তু যখন 1995-96 সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়, তখন কিন্তু আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার বা জামাতকে নিয়ে কোনো আন্দোলনে করব না, জামাতকে প্রয়োজন নাই, এ ধরনের কথা কিন্তু শুনিনি। সুতরাং এক ধরনের রাজনৈতিক সুবিধাবাদ তো আমাদের মধ্যে সব দলের মধ্যেই আছে। এখন আর আমরা চাইলেই সব পাবো তাও নয়। হ্যাঁ, এই জাতীয় পার্টিকে নিয়ে কত ঘৃণা সেটাও তো আমরা দেখেছি, জাতীয় পার্টিকে উভয় দলেরই। কিন্তু সেই জাতীয় পার্টির হাত ধরেই কেউ সরকার গঠন করেছে, কেউ জাতীয় সরকার গঠন করতে চেয়েছে, এবং শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত জাতীয় পার্টির সহযোগী হিসেবে আমি যদি 24শে মার্চের 2 বছর আগে সোহরাব হোসেন ভাইয়ের লেখাটা আনতে পারতাম প্রথম আলোয়, তিনি বাংলাদেশে একমাত্র দেখিয়েছেন, একমাত্র আওয়ামী লীগ এরশাদ সরকারের যে এরশাদের যে আবির্ভাব সেটাকে প্রতিবাদ করেছে, লড়াই করেছে। অনেক ধন্যবাদ দুজনকে। দর্শক, আপনারা আজকে এই বক্তব্য আপনারা দেখছিলেন, আলোচনা শুনলেন, বিবেচনা আপনাদের হাতে। শুভরাত্রি।